শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিটস ওভার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জেরিন এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রতিটি সকালই সুন্দর এবং জীবনের প্রতিটি ক্ষণই সুন্দর। যদি কোনো বিচ্ছিন্ন ঘটনা থাকে, সেই বিচ্ছিন্ন ঘটনা থেকেও যদি সেটিকে সুন্দর দিকে মোড় নেওয়া যায়, সেটি কিন্তু আরও বেশি সুন্দর হয়ে ওঠে। এমনই কিছু গল্প শুনবো আজকে পুরো আয়োজন জুড়ে, কিন্তু তার আগে জেরিনের গল্প শুনতে যাই। শুভ সকাল জেরিন, কেমন আছো? মাসুক শুভ সকাল, খুবই ভালো আছি। তোমাকে দেখে ভালো লাগছে। কেমন? আমারও ভালো লাগছে, আমিও ভালো আছি। এবং আজকে আসলে সময়টা অনেক ভালো কাটতে যাচ্ছে, সেই কারণে বেশি গল্প না করে চলো দর্শকদেরকে জানাই কে আছে। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি উদ্যোক্তা সোনিয়া সুলতানা। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভীষণ ভালো লাগছে আমাদের এই আয়োজনে আপনাকে পেয়ে। এবং আপনার জন্ম তো 26শে মার্চে ছিল। জি। এমন একটা বিশেষ দিনে জন্ম, এটি নিয়ে নিশ্চয়ই পরবর্তীতে বিভিন্ন ধরনের ঘটনা আছে আমি জানি। জি। একটু শুনি কেমন ঘটনা আছে জন্ম নিয়ে, এই তারিখ নিয়ে। আসলে এটা হচ্ছে এত চমৎকার একটা দিন, মানে সরকারি ছুটি প্রতি বছরই থাকে, তো আমার মা তো চাকরিজীবী। প্রতি বছরটা ওই দিনটা আমি তাকে সব সময় সকাল থেকে রাত পর্যন্ত কাছে পেয়েছি। এবং অনেক ধরনের প্রোগ্রাম থাকে, স্কুলের প্রোগ্রাম ছিল, কলেজে ছিল, যেগুলো আমি খুব উদযাপন করেছি। এবং সঙ্গে আমার একটা বিশেষ দিন তো আছেই। কেক কাটা হতো সেই দিনগুলো? হ্যাঁ, কেক কাটা এখনো হয়। এখনো হয়। জন্মদিনে যেটি হয় আসলে যে অনেক ধরনের আনন্দ আয়োজন আমরা আশা করে বসে থাকি, কিন্তু আপনার জন্মটা এমন দিনে আপনি না চাইলেও অনেক আনন্দ আয়োজন আপনার সামনে চলেই আসে। হ্যাঁ, এটা আমার জন্য খুবই একটা বিশেষ দিন। সত্যিই তাই। জন্ম কোথায় ছিল? জন্ম আমার হয়েছে ঢাকাতেই। আচ্ছা, কোন এরিয়াতে? গুলশানে। আচ্ছা, কেমন ছিল শৈশবটা একটু শুনি। আমার যখন মানে আমি ছোট 1.5-2 বছর এমন সময় আমরা ফরিদপুরে চলে গেছি ঢাকা থেকে। কি কারণে গেলেন? আমার ট্রান্সফার হলেন এখান থেকে, তো ফরিদপুরে যাওয়ার পরে ওইখানেই আমার শৈশবটা কেটেছে। আচ্ছা। খুব মানে শৈশব যেরকম হয় আর কি শিশুদের, ওরকমই বেড়ে উঠছিলাম। তো মাঝে একটা অ্যাক্সিডেন্টের কারণে আমাদের মানসিক দিক থেকে জীবনের পটভূমি এক প্রকার মোড় ঘুরেছিল। এরপর থেকে আর কি একটু জটিল হয়েছিল আর কি। আপনারা কয় ভাই বোন ছিলেন? আমরা 3 ভাই বোন। আপনি কি সবার বড়? না, আমি মেঝো। আচ্ছা, আপনার বাকি কি 2 জন ভাই? 2 জন ভাই। আচ্ছা, তার মানে বড় ভাই এবং ছোট ভাই 2 জনই আছে। হ্যাঁ, মাঝে আমি। তার মানে বড় ভাইয়ের আদরও শাসন পাওয়া হয়েছে, ছোট ভাইয়ের আদরও পাওয়া হয়েছে। হ্যাঁ। খুনসুটি হতো না? হ্যাঁ, পিঠে পিঠে ভাই বোন, ছোট জনের সঙ্গে খুব খুনসুটি। কি ধরনের খুনসুটি হতো? এই স্কুলে যাওয়ার সময় কে আগে যাবে, কে কার আগে খাবে, কে খেলতে যাবে, কেউ খেলা পড়ছি না ওইটা বলে দেওয়া, মার কাছে বিচার দেওয়া, এইটা কে কার আগে বিচার দিবে, এই ব্যাপারগুলো এখনো হয়। আচ্ছা। এবং ওই যে অ্যাটিটিউড, এটা এখনো চেঞ্জ হয় নাই, ওইটা এখনো এরকমই আছে। দারুণ, এটা অন্যরকম ভালো লাগে। আসলে কখনোই পরিবর্তন হয় না, এবং না হওয়াটাই ভালো। হ্যাঁ, সুন্দর বলেছো, না হওয়াটাই ভালো। থাক না কিছু সম্পর্ক এমন। একটু স্কুল জীবনে যাই। স্কুল কোথায় ছিল? স্কুল জীবনটা ছিল আমাদের বাসার একদম পাশেই আদর্শ বালিকা একটা স্কুল ছিল, আমাদের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। ওখানে ক্লাস 3 পর্যন্ত পড়ে আমি গভর্নমেন্ট গার্লস মানে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ফরিদপুর, ওটাই। আপনারা কি ফরিদপুর জেলা সদরে? একদম সদরে। ও আচ্ছা আচ্ছা, তারপরে জেলা সদরের স্কুলগুলোতে? জি। স্কুল লাইফে কোনো এক্সট্রা কারিকুলার ছিল যেগুলোর সাথে সংযুক্ত ছিলেন? না, ওইখানে এমনি খেলাধুলা, ছবি আঁকা, এটা সেটা যেটা হয় ওরকমই, কিন্তু আলাদা ওইভাবে কোনো কিছুর সঙ্গে সংযুক্ত ছিলাম না। আচ্ছা, মানে আঁকাআঁকির বুননটা ছোটবেলা থেকেই হয়েছিল, রং নিয়ে খেলা। আচ্ছা, দারুণ। সেটাই হয়তো পরবর্তীতে কাজের ক্ষেত্রে প্রভাব পড়েছে। জি, আমাদের ওখানে ফুলকি নামে একটা সংগঠন আছে, আমি ওদের ওইখান থেকে হাতে খড়ি নিয়েছিলাম ছবি আঁকায়, আবৃত্তি, নাচ, কিছু কিছু বিষয় একটু টাচ করেছি, জাস্ট ওইভাবে শেষ করে উঠতে পারিনি আর কি। আচ্ছা, আসলে শিল্পের কোনো শেষ নেই, সারা জীবনই হয়তো চর্চা করতে হয়। আপনার সম্পর্কে কিছু তথ্য আছে আমাদের কাছে, দর্শকদেরকে জানাই। জি। দর্শক, 2009 সালে স্বামী পরিত্যক্তা এবং সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে উদ্যোগ শুরু করেন সোনিয়া সুলতানা। তার প্রতিষ্ঠিত রঙিন সুতা নারী উন্নয়ন সংস্থা, মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর এবং বিসিকের নিবন্ধিত একটি সংস্থা, যেখানে 2 শতাধিক নারী কাজ করছেন। এই সংস্থার মাধ্যমে তারা নকশি কাঁথা, সূচি শিল্প,
পাট শিল্প এবং হোম ডেকোর ও পিঠা আচার সহ বিভিন্ন পণ্য উৎপাদন এবং বিপণন করছেন, যা দেশ এবং বিদেশে ছড়িয়ে দেওয়া হয়। এছাড়াও ২০ জন নারী উদ্যোক্তার হোমমেড খাবার নিয়ে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যান্টিন পরিচালনা করা হয়। সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে সংগঠনটি উঠোন বৈঠক, বাল্যবিবাহ রোধ, কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা এবং সহিংসতার শিকার নারীদের পুনর্বাসনের কাজ করছে। পাশাপাশি উদ্যোক্তা উন্নয়নে বিনামূল্যে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। তার কাজের স্বীকৃতি হিসেবে তিনি ২০২০ সালে অর্থনৈতিক ক্যাটাগরিতে উপজেলা এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার পান। এছাড়াও বেস্ট ওয়ার্কাহলিক অ্যাওয়ার্ড ২০২২, বিসিক শিল্প উদ্যোক্তা পুরস্কার এবং শেরে বাংলা একে ফজলুল হক গোল্ডেন অ্যাওয়ার্ড অর্জন করেন। আবারও ফিরে যাচ্ছি তার সাথে আলাপনে। স্কুলের কথা যেমনটা বলছিলেন যে খেলাধুলার সাথেই বেশি সংযুক্ত ছিলেন, কি খেলা হতো? আসলে আমাদের টিফিনে তো সময় খুব কম ছিল, ২০ মিনিট এরকম একটা সময়, তো আমরা টিফিনটা হাতে নিয়ে ক্লাস থেকে দৌড়, মানে মাঠে ছুটে যাব এবং মাঠে ফ্রেন্ড এবং ছোট বড় সবার সঙ্গেই গোল্লা ছুট, দাঁড়িয়ে বাঁধা, মানে এখন এই খেলাগুলো একদম বিলুপ্ত প্রায়, একদমই বিলুপ্ত। হ্যাঁ, কানামাছি এই টাইপের খেলাগুলো খুব খেলতাম। খেলা শেষ হতে না হতেই টিফিনের ঘন্টা পড়ে যেত, শেষ আর হতো না আর কি, এরকম খুব ভালো লাগতো। ওগুলো এখনো খুব মনে পড়লে খুব ভালো লাগে মাঝে মাঝে। শৈশব ব্যাপারটাই আসলে এমন, প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ভালো লাগা এবং সুন্দর কিছু স্মৃতি থাকে। এবং আমরা রাঙা সকালে সবসময় সেই স্মৃতিগুলো শুনতে এবং দর্শকদেরকে শোনাতে ভীষণ ভালো বোধ করি। জেরিন, তোমারও তো শৈশবে মনে হয় অনেক স্মৃতি ছিল স্কুলে, নিঃসন্দেহে। যেমনটা আসলে আমাদের সম্মানিত অতিথি বলছিলেন, এই খেলাগুলো না আসলেই আমরা খুব মিস করি। টিফিনের সময় টিফিনটা আগেই খেয়ে ফেলতাম ক্লাসে, শেষ করে দৌড়ে খেলার মাঠে। তার পড়াশোনায় কেমন ছিলেন? পড়াশোনায় খুব বেশি ভালো ছিলাম না, মোটামুটি। আচ্ছা, মোটামুটি আমি এসএসসি পর্যন্ত সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি। তারপর ইন্টারমিডিয়েটে আমি যে পরিবর্তন করে কমার্সটা বেছে নিয়ে তারপরে হচ্ছে অ্যাকাউন্টিং নিয়ে আমি মাস্টার্স কমপ্লিট করেছি। কোন কলেজে পড়লেন? ফরিদপুরের সেই ঐতিহ্যবাহী রাজেন্দ্র কলেজ। আচ্ছা আচ্ছা। কতটুকু দূর ছিল বাসা থেকে? বাসা থেকে বেশি দূর না, 15 মিনিটের মতো দূরত্ব। আচ্ছা আচ্ছা। এবং এখন ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমি আবার কাজ করছি। এই জায়গাটা আমাকে খুব, মানে আমার এটা আবেগের জায়গা। এটা কিন্তু দারুণ মাসুক, তাই না? আমার গভর্নমেন্ট গার্লস স্কুলের মধ্যে আমি যখন একটা ক্যাফেটেরিয়া পরিচালনা করছি, আমার টিচাররা আমাকে দিক নির্দেশনা দিচ্ছে ওইভাবেই। ওই শৈশবে আমি সবসময় ফিরে যাই। ওই জাতীয় সঙ্গীতটা যখন শুরু হয় তখন আমি ওইখানেই দাঁড়িয়ে পড়ি এবং আমার মনে হয় আমি ওদের সঙ্গে অনেক নস্টালজিক ফিল করেন। যখন পড়তেন তখন কি কখনো মনে হয়েছিল হ্যাঁ আমি একদিন কাজ করব আমার নিজের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য? এটা কখনোই মনে হয় নাই। এই জন্য ভালো লাগার অনুভূতিটা হয়তো আরো বেশি হয়। হ্যাঁ, যখন কলেজে যাই প্রিন্সিপাল স্যার বিভিন্ন ধরনের দিক নির্দেশনা এবং তাদের কোনো কিছু প্রয়োজন হলে আমার সঙ্গে যখন আলোচনা করে যে আসো বা বসো, এটা কিভাবে করা যায়, ওই যে একটা আলোচনার জায়গা তৈরি হয়, ওই জায়গাটা আসলে ওই ফিলটা আমি বোঝাতে পারবো না আমার কেমন লাগে। ভীষণ ভালো লাগে। আসলেই তাই। আপনি ছোটবেলায় একটা বিচ্ছিন্ন ঘটনার কথা বলছিলেন যে যেখান থেকে মন নিয়েছে, আসলে জীবনে বড় হওয়ার জন্য জীবনে ছোট ছোট এই ঘটনাগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটু দর্শকদেরকে আপনার মুখ থেকেই শোনাই যে কি ছিল সেই ঘটনাটা। জি, আমি যখন আমার বয়স যখন 3 বছর, আমার ছোট ভাইয়ের বয়স 1.5 বছর, তখন আমার বাবা মায়ের বিচ্ছেদ ঘটে। তো হচ্ছে আমরা আমার মায়ের কাছেই থাকি, আমরা 3টা ভাই বোন। আমার বড় ভাই আমার চেয়ে 10-11 বছরের বড়। আচ্ছা, উনি একটু বুঝতে পারতেন, কিন্তু আমরা তো অনেক ছোট ছিলাম। তো হচ্ছে এখন পর্যন্ত আমার বাবাকে আমি আর দেখি নাই, তার সঙ্গে আমার সামনাসামনি দেখা হয় নাই। আচ্ছা, ছোট ভাইটাও তাই। আমার যখন বিয়ে হয় তখন তাকে ইনভাইট করা হয়েছিল, বাট সে আসেন নাই। আচ্ছা, তো হচ্ছে শৈশবের ব্যাপারগুলো এরকম হয় যে কেউ যখন জিজ্ঞাসা করতো বা কেউ কিছু বলতো, ওই জিনিসগুলা ছোট শিশু এটা মেনে নেওয়াটা অনেক কঠিন ছিল, চ্যালেঞ্জের। মা তো প্রচুর সংগ্রাম করেছে, এখন পর্যন্ত করছে আর কি এই বিষয়গুলো নিয়ে, কিন্তু আমাদের শৈশবটা ভালো কাটেনি আসলে, সত্যিকার অর্থেই তাই। আর 5টা শিশুদের মতো না। আপনাদের জায়গা থেকে জিনিসটা হয়তো বা যেরকম, আপনার মায়ের জায়গা থেকে জিনিসটা আরো অনেক বেশি কঠিন। সত্যি আমরা তাদেরকে উৎসাহ জানাই এবং তাদেরকে সম্মান জানাই যারা জীবনের এই ধরনের কঠিন বাঁক পেরিয়ে নিজেদেরকে সফলতা এবং সন্তানদেরকে সফলতার দিকে নিয়ে যাচ্ছেন। সে সময় আপনি বললেন যে অনেক ধরনের কথা শুনতে হতো,
একটু শুনি কি ধরনের কথাবার্তা শুনতে হতো। মানে আমাদের সমাজে তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে পুরুষের তুলনায় নারীদেরকে সবকিছুর জন্য দায়ী করে এখনো। আমরা এখনো এই জায়গাটা এসেও আমরা একই রকমের সিচুয়েশনগুলো ফেস করছি। আমার সঙ্গে যারা কাজ করে তারাও কিন্তু একই ধরনের সমস্যা নিয়ে আমার কাছে আসছে। এই নারীরা দেখবেন যে তখন বাবার বাড়ি থেকে তো বিয়ের পরে মেয়েরা তার শ্বশুর বাড়ি যায়, তো শ্বশুর বাড়ি থেকে যখন এই ধরনের একটা ঘটনা ঘটে তখন কিন্তু তার যাওয়ার একটা জায়গা, এই যে একটা মাথা গোঁজার ঠাঁই, এইটা থাকে না। তো হচ্ছে তখন সে নিজের আত্মসম্মানের জায়গা থেকে চায় না যে আমি ভাইদের কাছে ফিরে যাই বা ভাইদের কাছে যেয়ে থাকি, কারণ ওইখানে তাদেরও তো একটা সংসার থাকে, তারা কিন্তু এইভাবে সাপোর্টটা দিতে পারে না। তো সেক্ষেত্রে আমার মা নিজে স্বাবলম্বী ছিলেন, তিনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ছিলেন বিধায় তাকে এতটা বিকৃত হতে হয়নি। আসলে জীবনের প্রত্যেকটা ঘটনা বা দুর্ঘটনা নিয়েই আমাদের জীবন, এবং সবকিছুই হয়তো বা আরো ভালো কিছু শিক্ষা দেয়। তাই আমার মনে হয় কোনো কিছুকে আমরা নেগেটিভ ভাবে না দেখি, খারাপ ভাবে না দেখি, সেখান থেকে অনেক কিছু হয়। যেমনটা স্ট্রাগল করেছেন বলেই আজকে এত দূরে এসেছেন, এত সম্মাননা পেয়েছেন, এতটুকু সফল হয়েছেন। সো একটু জানতে চাই যে আবারও একটু পেছনে ফিরে যেতে চাই, যে পড়াশোনা নিয়ে কথা বলছিলাম। ইন্টারমিডিয়েট শেষ করলেন রাজেন্দ্র কলেজ থেকে? না, শারদা সুন্দরী মহিলা কলেজ। আচ্ছা আচ্ছা, বাহ, দারুণ। এবং তার পরবর্তীতে অনার্স শুরু হলো রাজেন্দ্র কলেজে। কোন সাবজেক্টে শুরু করলেন? এটা হিসাব বিজ্ঞান বিভাগ নিয়ে আমি করেছি, অনার্স এবং মাস্টার্স। এবং আমাদের যেহেতু মফস্বল শহর, সেহেতু আমাদের স্কুল ফ্রেন্ডরাই আমরা কলেজে পেয়েছি, কলেজ থেকে আবার ওই একই লেভেলে আমরা একসঙ্গে খুব মজা করে আমাদের অনেকটা পথ আমরা একসঙ্গে। এবং এই বন্ধুত্বটা কিন্তু প্রায় 15 থেকে 16 বছরের হয়, আমার নিজেরও আছে মাসুক। এবং সবার সঙ্গে এখনো ওই রকম যোগাযোগটাই আছে যেরকমটা ছোটবেলায় ছিল। একটু বন্ধুদের সাথে কাটানোর সময়টা শুনি, যে কি কি করে কাটতো, কি কি করে আনন্দ করতে। আমরা খুব মজা করতাম। আমরা দেখা যেত ফাঁকা বাস, আমরা আমাদের ডিগ্রি শাখা থেকে অনার্স শাখা যেতে বেশ 8-10 কিলো পথ, এটা বাসে যেতে হতো। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বাসে যখন উঠতাম খুব মজা করতে করতে, গান গেতে গেতে, এটা সেটা করতে করতে যেতাম, নামতাম। যদি কখনো দেখতাম বাস ফাঁকা, ক্লাস নাই, চল আমরা ডিগ্রি শাখায় যাই, আবার যেতাম, আবার আসতাম। এই যে স্মৃতিগুলো খুব ভালো লাগে। ম্যাক্সিমাম ফ্রেন্ডদেরই বিয়ে হয়েছে যারা ফরিদপুরের বাইরে, ঢাকামুখী অথবা দেশের বাইরে আছে। কেউ ফরিদপুরে আসলেই আমাকে নক করে, এইটা আমার কাছে খুব ভালো লাগে। মনে হয় যে আমি ঘরের মানুষ, ঘরে আছি, ওরা বাইরে চলে গেছে। ওরা এসে আমাকে নক করে, বলে যে কোথায় আছিস, ভালো আছিস কিনা, আয় আমি আসছি। ফ্রেন্ড জাপানে থাকে, ও আসলেই দেখা যায় যে 7 দিন থাকলে 7 দিনই আমার সঙ্গে দেখা করতে হবে, একসঙ্গে শপিং এ যেতে হবে, মানে ওর জন্য আলাদা একটা সময় আমার বের করতে হবে। এরকম সবার ক্ষেত্রেই খুব ভালো লাগে। এটা দারুণ অনুভূতি নিঃসন্দেহে। ছোটবেলায় যখন আপনি ক্লাস 9-এ পড়তেন, একটু ফিরিয়ে নিয়ে যাই, কারণ উদ্যোক্তা হওয়ার গল্পটা হয়তোবা সেখান থেকেই শুরু হয়েছিল। একবার আপনার ভাই এবং তার বন্ধুরা মেলাতে অংশগ্রহণ করার জন্য আপনার কাছে বলেছিল, এবং আপনি জিন্সের প্যান্ট কেটে তাদেরকে মোবাইল ব্যাগ তৈরি করে দিয়েছিলেন। কিভাবে এই বয়সে মাথায় আসলো যে জিন্সের প্যান্ট কেটে মোবাইল ব্যাগ তৈরি করা যায়? আসলে ওরা হচ্ছে আমাকে বারবার বলছিল যে আপু আমরা একটা স্টল নিয়েছি, এখানে কি করা যায়। তো আমি, ও ছোট ওরাও ছোট, আমি আর মানে তখন কিন্তু মোবাইলটাও এত অ্যাভেলেবেল না, নোকিয়া ওই যে ছোট ফোনগুলো ছিল। তো হচ্ছে ওইটার একটা ফোন আমাদের ঘরে ছিল। আমার বড় ভাই দেশের বাইরে চলে গিয়েছিলেন, সেই সুবাদে আমাদের ঘরের ফোনটা নতুন, একদমই নিউ, মানে আসা মাত্রই আমাদের বাসায় ফোন। তো হচ্ছে আমার কেন যেন মনে হলো যে এটাকে যদি একটা কভার করি আমরা পার্সের মতো, কিন্তু পার্সের মতো তো এটা দেখতে ভালো লাগবে না, ছেলেরা তো এটা ইউজ করতে পারবে না। সেক্ষেত্রে বা মেয়েদের যদি একটু গলায় ঝুলায় কিছু সঙ্গে দেওয়া যায়, তাহলে হয়তো বা এটা একটা ফিতা বা একটা বেল্ট টাইপের, তাহলে হয়তো বা এটা একটু ইউজের জন্য সুবিধা। কেন মনে হলো জানি না, একটু ট্রাই করলাম, দেখলাম না আমার কাছে ভালো লাগছিল। এখন যেটা হয় বাচ্চারা তো ইউটিউব দেখে সবকিছু শিখতে পারে, না আমাদের সময় তো তখন আমাদের সময় ইউটিউব ছিল না। এবং আমাদের দেখা গেছে যে ওই একটা পার্স তৈরি করার পরে যখন আমি নিজেই ঝুলাইছি, তখন দেখতে আমার মনে হচ্ছিল যে এটার ফিতাটা আরেকটু বড় লাগবে, যদি বড় কেউ নেয় তাহলে তাদের জন্য ফিতাটা আরেকটু বড় লাগবে। এইভাবে চিন্তা করে করে 2টা বানালাম। তারপরে দেখি যে 2-3টা প্যান্টই না হয় পুরাতন আছে, তো এটা দিয়ে তো হবে না, অন্তত 25-30টা তো তৈরি করে দিতে হবে। সেক্ষেত্রে আমার মনে হলো যে আমি চট, মানে ছালার বস্তা যেটা, ওইটাকে উল্টো প্যাশ করে ওইটা দিয়ে কাজ করলাম। তো হচ্ছে প্রথম দিন ও 25টা না 22টা যেন নিয়ে গেল, সঙ্গে ওরা আরো কি খাবার জিনিস আইটেম রাখলো।
কিন্তু ওইগুলো সব শেষ। আচ্ছা, এখন বাসায় এসে বলছে যে 3 দিনের মেলা আপু, কালকে কিন্তু লাগবে, তুমি 50টা তৈরি করো। আমি বললাম এটা কি সম্ভব নাকি? 22টা তৈরি করছি 5-6 দিন সময় নিয়ে, তো 50টা তো আর একদিন 2 দিনে সম্ভব না। পরে হচ্ছে আমার পাশে আমাদের প্রতিবেশী মানে আমাদের বাড়িওয়ালা ছিলেন, ওই ভাবিকে বললাম যে আমাকে একটু হেল্প করেন, এটা এইভাবে করতে হবে। তো হচ্ছে ঠিক আছে, ওনার মেশিন আছে, উনিও আমাকে সঙ্গে হেল্প করলো। তো সেক্ষেত্রে দেখা গেছে 30টার উপরে দিয়েছি, ওইটাও শেষ। লাস্ট ডে ওরকম ওইটাও। তো যখন শেষ হয়েছে, ও প্রথম থেকে আমি টাকা পয়সা নিয়ে কথা বলি নাই, ওরা লাস্ট ডে টাকাগুলো সব এক জায়গায় না টেবিলের উপর ছড়াইলো। তো ছড়ানোর পরে ওই টাকাগুলো দেখে আমার খুব ভালো লাগছিল। তখন আর কি বলতেছি যে কোনো মানে আমি তো এখানে কোনো ইনভেস্ট করি নাই, হ্যাঁ, যে আমি এই জিনিসটা কিনা আছে এটা সব আমার ঘরেই ছিল, ঘরে থাকা জিনিস দিয়ে আমি তৈরি করে ফেলছি। হ্যাঁ, তো তখন অনেকগুলো টাকা হয়েছে। ওইটা আমার খুব ভালো লাগছিল। টাকার অ্যামাউন্টটা মনে নেই, কিন্তু আমার মানে ওই বেশ ভালো একটা অ্যামাউন্ট হয়েছে এবং আমার কাছে খুব ভালো লাগছিল। দাম খুব বেশি না, মনে হয় 40 টাকা বা 30 টাকা করে ওরা সেল করছিল। ওই সময় ওই টাকাটারও একটা ভ্যালু ছিল বেশ। তো হচ্ছে আমি যখন 9ম শ্রেণীতে পড়ি তখন ক্লাস 5-এর একটা স্টুডেন্টকে প্রাইভেট পড়াতাম। মানে আমি ছোটবেলা থেকে নিজের কাজটা নিজে করতাম এবং আমার মনে হয়েছে যে আমি তো বসেই থাকি, এই সময়টা আমি এখানে দিই, মানে সময় কখনো নষ্ট করিনি। মনে হয়েছে যে না আমি এটা করি। তো হচ্ছে ওই হাতে একটু রুমাল সেলাই, ওই একটা ড্রেস তৈরি করেছি একরাঙা, ওইটার মধ্যে একটু ফুল তুলে সেলাই, একটু ওই মাকে দেখতাম, ওইটা দেখে দেখে আসলে আমার একদম মানে মাথার মধ্যে ওইটা ছাড়া আর কিছু কাজ করতো না। তারপরে হচ্ছে যখন আমি ওই সেলাই একটু একটু শুরু করলাম, আমার ড্রেসটা পরা দেখে বলছে এই অনেক সুন্দর হয়েছে, এটা সেটা, মানে এই যে যে একটা অনুপ্রেরণা পেয়েছি যে আশেপাশ থেকে যখন একটা ইয়া দেয় তখন মনে হয় যে আরেকটা করি। হ্যাঁ, এটা একটা নেশার মতো, নেশা কাজ করে। তো হচ্ছে ওইভাবে একটু 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 করে আমি কাজ শুরু করেছি। মা বড় একটা ওড়না পরবে, শাড়ির উপরে বড় ওড়নায় ফুল ছোট ছোট করে আঁকলাম, করে দিলাম। ওইটা দেখে মার কলিগ যে সেও বলতেছে যে এটা তো অনেক সুন্দর, কে আঁকছে, কে করছে, এই যে যে ওইটা নিয়ে তখনও চিন্তা করিনি যে আমি কিছু করব। আমার চিন্তা, মায়ের চিন্তা ছিল সবসময় যে আমি একটা ভালো চাকরি করব, একটা জব, ওইটা নিয়ে। আমি কিন্তু বর্তমানে একটা জবের সঙ্গে রিলেটেড, এটা কিন্তু শুধু মায়ের ইচ্ছার কারণে, কারণ আমি প্রচুর ব্যস্ত, আমার অনেকগুলো সেক্টরে কাজ চলে, কিন্তু এটা আমার মনে হয়েছে যে মা শেষ জীবনে অন্তত একটু দেখুক যে আমি একটা ডেস্ক জব। হ্যাঁ, মায়ের প্রশান্তি আসলে সবচেয়ে বড় প্রশান্তি। একটু ফিরে যেতে চাই যে 4 বছর অনার্স কমপ্লিট করলেন হিসাব বিজ্ঞানের উপরে, তার পরবর্তীতে কি করলেন 4 বছর? আমি যখন অনার্স 2য় বর্ষতে মানে ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষ হলো তখন আমার বিয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তখন আমার বিয়ে হয়ে গেছে। তো তখন থেকে ওই টিউশনি চলছিল, তো হুট করে মাথার মধ্যে আসলো যে না, এইভাবে টিউশনি করিয়ে নিজের পড়াশোনাটা অনেক চাপ হয়ে যাচ্ছিল। তখন মনে হলো যে একটা কাজ করি আমি এই হ্যান্ডিক্রাফটের উপরে, হুট করে মাথার মধ্যে ঢুকলো যে আমি একটা কিছু করব। তো হচ্ছে একটা জায়গায় সেলাই প্রশিক্ষণ নিতে গিয়েছি, ওইখানে ফার্স্ট হয়েছে, একটা মেশিন দিয়েছে। তো ওইটা নিয়ে আমার শ্বশুরবাড়ি দিয়ে যায় ওই মশারির যে কুশন কাভারগুলো, মশারি ঢুকায় কুশন কাভারের মতো দেখা যায়, ওইটা তৈরি করলাম। তারপরে আস্তে আস্তে লোক বাড়ালাম। আচ্ছা, একজনের জায়গায় 2 জন 3 জন। তখন আপনি যখন সেলাই প্রশিক্ষণ নিতে গেলেন তখন তো আপনি বিবাহিত। হ্যাঁ, আপনার হাজবেন্ড বা শ্বশুরবাড়ির কেউ কি বাধা দিয়েছিল না সাপোর্টিভ ছিল? না, একটা ব্যাপার কি যে আমি আমার লাইফে প্রচুর স্বাধীনতা পেয়েছি, এটা আমি মানে আমার শ্বশুরবাড়ির সবার কাছে কৃতজ্ঞ। তারা আমাকে অনেক সাপোর্ট করেছে। আর বাসা থেকে তো সব সময় এই আশেপাশে তো একটা চ্যালেঞ্জ থাকে, এটা সবার লাইফেই থাকবে। খুব স্ট্রাগল করি, কিন্তু আজকে আমি এখানে এসে বসেছি আপনাদের সামনে। তো হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে সবাই যে একদম দেয়নি বাধা সেমন না, বাধাও পেয়েছি, কিন্তু এটাকে অতিক্রম করতে হয়েছে। তো হচ্ছে যখন ওই রকম 2 জন 4 জন লোক আসতো বাসায়, তারা খুব বিরক্ত হতো যে দুপুর নাই, রাত নাই, সকাল নাই, কর্মীগুলা তো আসলে টাইম মেনটেন করতে পারে না। এইরকম যারা দুস্থ তাদেরকে নিয়ে আমি কাজ শুরু করেছি, একদম মানে আমার নিডি, যার দেখছি যে 2 পাশের কোথাও কোনো ঠাঁই নাই, মেয়ে পড়াশোনা করছে, পড়াশোনা বন্ধ করে দিতে চায়, এমন মাদের নিয়েও অনেক কাজ করেছি। এবং ওই মেয়েদেরও কাজে লাগিয়েছি যারা আজকে একদম অনার্স ফাইনাল ইয়ার শেষ করছে নিজের টাকা দিয়ে। হ্যাঁ, এই যে একটা জায়গা ফিরে আসতে পারছি, এটা আমার জন্য অনেক কিছু। দারুণ, এটা আমার কাছে খুব ভালো লাগা একটা কাজ করে। তো ওই যখন আর কি আমি আস্তে আস্তে কাজ শুরু করলাম, পড়াশোনা চলছে, কাজ চলছে, পড়াশোনা চলছে, কাজ চলছে। এট এ টাইম বাসায়
আপনার অটো রিক্সা চিনেন কিনা জানি না, জি, জি, আমরা অটো রিক্সা ভরে ভরে কাস্টমার আসতো, বাহ। 7 জন 8 জন করে এসে নেমে আমাদের বাসার ভেতরে ঢুকে অর্ডার কনফার্ম করে তারা আবার ফেরত যেত। কি জিনিসগুলো অর্ডার ওই যে 3 পিস 2 পিস শাড়ি, মানে ডিজাইন তারা, তখন তো আমি সব দেইনি, তখন আমার আউটলেট নাই, আচ্ছা। তখন আমি বাসায় শুধু অর্ডার নিচ্ছি, ওদের দিয়ে কাজ করাচ্ছি, অর্ডারগুলো ফেরত কিন্তু এত delivery দিচ্ছি। জানাশোনাটা আসলে হলো কিভাবে? ওই আমাদের ভাড়াটিয়া ছিল বাসায়, দেখা গেছে ভাড়াটিয়ার একটা পড়ে গেছে স্কুলে, আচ্ছা। ওনারটা দেখে আবার দেখা গেছে যে আরেকজন আরো এসেছে। 5 জন, হ্যাঁ। এইভাবে ওরাও আমাকে অনেক সাপোর্ট করে, প্রত্যেকটা মানুষই সাপোর্ট করেছে। পরিবার থেকে তো প্রথম শুরু, ননদরা চাকরি করতো, ওরা পড়ে গেছে, ওদেরটা দেখে ওদের কলিগরা, এইভাবে করে আস্তে আস্তে আসলে প্রসার ঘটেছে। ততদিনে কি রঙিন সুতা নারী উন্নয়ন সংস্থার আবির্ভাব হয়ে গেছে? হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা যেটা একদম না বললে না, আজকে আমি এখানে এসেছি একমাত্র আমাদের ফরিদপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে। আমি ওইখান থেকে যে প্রশিক্ষণ নিলাম এবং ওইখানে যে ডিডি স্যার, উনি এত সাপোর্ট করে আমাদের নারী উদ্যোক্তাদের, যা ফরিদপুর শহরে আসলে আমরা ব্লেসড ওনার জন্য। উনি আমাদের প্রত্যেকটা হাতে ধরে ধরে দেখিয়েছে যে কোথায় কিভাবে কাজ করতে হয়, কোন সুযোগটা আমরা সরকার থেকে পাবো, কোনটা পাবো না, কোনটা নিয়ে আমরা কাজ করলে আগাবে, একদম প্যাকেজিং থেকে শুরু করে প্রোডাক্ট কিভাবে তৈরি হয়, ওটা প্যাকেজিংটা কেমন হবে, এটাও হাতে ধরে আমাদের শিখিয়েছে। তার নামটা একটু শুনতে চাই। জি, উনি মাসুদা হোসেন। শ্রদ্ধা এবং হ্যাঁ। কৃতজ্ঞতা রইল। হ্যাঁ, উনি অবশ্যই। আমাকে সংগঠন কিভাবে করব, সংগঠনের কাজ কি হবে, প্রত্যেকটা জিনিস আমাকে। তারপরে আমি যুব উন্নয়ন অধিদপ্তরের সঙ্গে রিলেটেড হলাম এবং ওইখানে কিন্তু আমি যুব কাউন্সিলর হিসেবে বিগত 2 বছর কাজ করেছি এনওএসসির সাথে। তো এই যে যুব উন্নয়ন থেকেও যে সাপোর্টগুলো অনেক আছে, আমরা জানি না যে আমাদের সরকার কি দিচ্ছে। আমাদের কিন্তু কৃষি ক্ষেত্রে এখন প্রচুর সম্ভাবনা, অপার সম্ভাবনা, এইগুলো আমরা কিছুই জানি না। কিন্তু সরকারি এই ইয়াগুলোতে, দপ্তরগুলোতে যদি আমরা যে জানতে চাই, ওরা কিন্তু সবসময় আমাদের সাপোর্ট দিবে। একদম বেকার বসে থাকার কোনো অপশন নেই যদি আমরা কাজ করতে চাই। সত্যিকার অর্থেই তাই। আবার একটু রঙিন সুতা নারী উন্নয়ন সংস্থায় আসি, কিভাবে আসলে এটা আবির্ভাব হলো বা কিভাবে আপনি ডিসিশন নিলেন যে একটা সংস্থা গঠন করবেন? যখন আমার কর্মী সংখ্যা প্রায় 18-20 জন হয়ে গেছে, তখন মহিলা বিষয়ক থেকে আমাকে ডিডি স্যার বললেন যে, তিনিও আমার রেগুলার কাস্টমার ছিলেন, আচ্ছা। বললেন যে তুমি কিভাবে এই কাজগুলো করো, ফার্স্টে আমাকে জানতে চাইলেন। তো আমি বললাম যে ম্যাডাম, আমি যখন কাজগুলো করি, আমরা একটা উঠোনে বসি, উঠোনে বসে আমরা ওইখানে একটা পার্টিতে বসে আমরা ওইখান থেকে বিভিন্ন ধরনের কাজ দিই। তো বলতেছে কাজে কি দাও? না, অনেক অ্যাওয়ারনেস নিয়ে কথা বলি, যেটা প্রয়োজন, এটা আমার মনে হয় এটা আমি জানি, ওকেও জানাতে হবে। তখন উনি খুব খুশি, বলে যে এই ব্যাপারগুলো নিয়ে তো তুমি সংগঠন করবে, এটাই তো তোমার একটা সংগঠন। তখন উনি আমাকে আরো কিছু টিপস দিল, এটা এইভাবে তুমি বাল্য বিবাহ নিয়ে কথা বলবে, ওই দিন ওই টপিকটা নিয়ে কথা বলবে এবং সবাই তোমার কথা শুনবে, এমন ভাবে কথাগুলো ওদের সামনে রিপ্রেজেন্ট করবে যেন ওরা যে কয়জন থাকে, 20 জন থাকলে অন্তত 15 জন অ্যাওয়ারনেসের মধ্যে চলে আসে যে না, তারা তাদের মেয়েকে 18 নিচে বিয়ে দিবে না। সমাজ সংস্কারের কথাই বলি বা যে কোনো সংস্কারের পিছনেই কিন্তু একটা চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার ব্যাপার থাকে। তো এই যে আপনি সমাজ সংস্কারমূলক কাজকর্মগুলো করছিলেন, এগুলোর জন্য আপনাকে কি কি ধরনের চ্যালেঞ্জ নিতে হয়েছিল? দেখা গেছে স্থানীয় পর্যায়ে আমি একটা উঠোন বৈঠকের ডাক দিয়েছি, ওইখানে যারা আর কি আশেপাশে একটু প্রভাবশালী থাকেই, এই মহিলারা একসঙ্গে ওইখানে কেন বসবে, ওই উঠানে কি কাজ, ওনার বাড়িতে যে 4 জন বা 3 জন আছে তাদেরও বের হতে দিল না। এবং এটা নিয়ে সে আবার দেখতেও আসলো তদারকিতে কি হচ্ছে এখানে। তো এই যে জবাবদিহিতা, এটা কিন্তু খুব মানে লাউডলি বলতে হয়েছে যে এটা এরকম। দেখবেন যে যত নরম হয়ে কথা বলবেন আপনাকে ততটাই পেয়ে বসবে। হ্যাঁ, ওইভাবেই কিন্তু আমাকে ওভারকাম করতে হয়েছে। ওই সময়টায় আপনার হাজবেন্ড কি সাপোর্ট করতেন? হ্যাঁ, আমার হাজবেন্ড কখনোই আমার কাজের ব্যাপারে কখনো ইয়া করে নাই, সে সবসময় আমার পাশেই ছিলেন। আর কাজের ব্যাপারটা হচ্ছে আপনাকে করে দেখাতে হবে, আপনাকে বোঝাতে হবে যে আপনি এটা পারেন, দেন দেখবেন আপনাকে সবাই সাপোর্ট দিচ্ছে। আমাদের এখনো দেখবেন আপনাদের মানে আমাদের সমাজে ছেলে মেয়ে উভয়ের মধ্যে যখন কোনো মেয়ে বলে মা বাবা ব্যবসা করব, টাকা দাও, টাকা দিবে না, মেয়েকে টাকা দিবে না, আপনাকে প্রমাণ করতে হবে যে আমি যোগ্য। আমি যদি প্রমাণ করতে পারি যে আমি এটা করতে পারি, তাহলে দেখবেন সাপোর্ট দিবে না নিঃসন্দেহে। যেমনটা আসলে শুনছিলাম যে নিজের বাসায় নিজের উঠোনে
কাজ করা শুরু করেছিলেন এবং সেখানে একদমই বলা যায় যে দুস্থ বা অসহায় পর্যায়ে যারা ছিলেন তাদেরকে নিয়ে কাজ শুরু করেছিলেন, প্রশিক্ষণ দিয়েছিলেন। একটু শুনতে চাই যে এখনো পর্যন্ত কি পরিমাণ বা কতজনকে প্রশিক্ষণ দিয়েছেন? প্রশিক্ষণ আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রশিক্ষণ প্রায় 1200-র উপরে দেওয়া হয়েছে। আচ্ছা। বাট আমাদের কাজের সঙ্গে আমাদের সংস্থার সঙ্গে রিলেটেড আছে প্রায় 200 কর্মী। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরা হচ্ছে সুই সুতো, পাটপণ্য, হাতে ভাজা মুড়ি। যে নারী সুই সুতো দিয়ে কাজ করতে পারে না সে মুড়ি ভাজে। আচ্ছা। মুড়িটা প্যাকেটজাত করে আমাকে দেয়, আমাদের আউটলেট থেকে মুড়িটা সেল হয়। কেউ আচার তৈরি করতে পারে, ঠিক আছে করেন, আমরা এইভাবেই কাজ করি। আচ্ছা, মানে যে যেটাতে দক্ষ সেই জিনিসটা নিয়ে অনেকে কাজ লাউ করা চাষ শুরু করে, লাউ মানে আঙিনায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাচুল বেঁধে লাউ, লাউ একদম পিওর। এটা কোথায় পাবো বলেন, একদম অর্গানিক। আমি যাই ফিল্ডে যে কাজ দেখি, তুলে নিয়ে আসি, তখন দেখা যাচ্ছে যে ওগুলো নিয়ে চলে আসতেছে। এই যে ব্যাপক পরিসরে কাজ শুরু করলেন, কিন্তু ব্যাপক পরিসরে আসার আগে কিন্তু মানুষ একদমই ছোট করে শুরু করে। আপনি কতজন নিয়ে এবং কত সালে শুরু করলেন? আমি 2009 সালে 5-6 জন 5-6 জন নারী নিয়ে কাজ শুরু করেছি এবং এইটা আস্তে 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 যখন আমার কাজের চাহিদা বেড়েছে তখন আমার কর্মীর সংখ্যা বেড়েছে। আচ্ছা, একটি সংগঠনের তো আসলে প্রাণ হচ্ছে কর্মী। কর্মীরা থাকলে সংগঠন সচল থাকে। সেই জায়গা থেকে আপনার পোশাকগুলো দেখে যেমন মানুষ অন্যজন উদ্বুদ্ধ হচ্ছিল যে আমি এরকম একটা পোশাক কিনবো, এই 5-6 জন কর্মী থেকেই কি উদ্বুদ্ধ হচ্ছিল, আশেপাশের মানুষগুলো আসছিল যে আমরাও আপনার সাথে কাজ করব এরকম? 5-6 জন কর্মী নিয়ে যখন আমরা কাজ শুরু করেছি তখন অনেকে আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু তখন আমি চিন্তা করেছি যে আমি তো আমাদের যেভাবে অর্ডার আসছে আমি ঠিক ওইভাবেই ফিডব্যাক দিতে পারছি, এর চেয়ে বেশি তো পারছি না। তো আমি ওদের কিভাবে আমি ইনক্লুড করব, কিন্তু যখন দেখছি চাহিদা বাড়ছে দিন দিন, কমছে না, তখন আমি ওদের ইনক্লুড করেছি। হ্যাঁ, এবং শুধু আমরাই আমাদের সংগঠনের মাধ্যমে প্রশিক্ষণ দিয়েছি তা না, আমাদের কাছে যারা এসেছে তাদেরকে আমরা মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন, বিসিক বিভিন্ন জায়গা থেকেও দক্ষ করে এনে তারপরে কাজে লাগিয়েছি। হ্যাঁ, অনেক ধরনের প্রোডাক্ট নিয়েই তো কাজ করছেন, কোনোটা ছিল হচ্ছে হস্তশিল্পের, কোনোটা ছিল খাবার। এগুলোর মধ্যে আসলে আপনার কি মনে হচ্ছিল যে ধীরে ধীরে আপনি বুঝে উঠছিলেন কখন বা কিভাবে যে কোন প্রোডাক্টটি আসলে বেশি মানে গ্রহণযোগ্যতা পাচ্ছে? আমাদের পোশাক নিয়ে কাজ চলছিল, আমাদের কোভিড পর্যন্ত পোশাকের খুব ভালোভাবে যাচ্ছিল। কোভিডের সময় সারা মানে বিশ্বের মতো আমাদের দেশেও তো এরকমই অবস্থা অর্থনৈতিক, সেক্ষেত্রে আমার খুব হিমশিম খেতে হয়েছে। এতগুলো কর্মী এবং যারা ফিক্সড কর্মী আছে তাদের স্যালারি, তারপর হচ্ছে আমার আউটলেটের ভাড়া বা আমাদের প্রশিক্ষণ কেন্দ্র করে ফেলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, কোভিডের আগে, অনেক আগে। কত সালের দিকে? 14 সালে। 2014 সালে ফরিদপুর শহরেই? হ্যাঁ, একদম শহরে আমার 3টা আউটলেট ছিল। আচ্ছা, দারুণ। একটা ভাঙ্গা উপজেলায় ছিল, আর একটা ফরিদপুরের মধ্যেই ছিল, বাট আস্তে আস্তে ক্লোজ করেছি কারণ আমার এত ব্যাপকতা এদিকে বেড়েছে যে 3টা মেনটেন করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। কোনো নাম ছিল? হ্যাঁ, রঙিন সুতা। রঙিন সুতা, হ্যাঁ। সেখানে কি কুশি কাটা বা এই ধরনের কাজের উল বুনন? উল বোনা। হ্যাঁ, উল বুনন দিয়ে কুশি কাটার শিশুদের পোশাক, বড়দের বিছানার চাদরের মধ্যে, শাড়িগুলোর মধ্যে অনেক কাজ, যে ডিজাইন সেগুলো ছিল, এগুলো অনেক আছে, এগুলো এখনো চলছে। এবং আমাদের যখন কোভিড পিরিয়ড শেষ হলো তখন থেকে হলো আমরা খাবার নিয়ে চিন্তা করলাম। আচ্ছা, কারণ মানুষের হাতে দেখেছি আমি যে টাকা ব্যয় করার মতো অ্যাবিলিটিটা একটু কম ছিল। কোভিডের পরে বিশাল একটা ধাক্কা, কিন্তু আমি দেখলাম যে আমি যদি খাবারের দিকে একটু ইনক্লুড হই তাহলে হয়তো বা খাবারটা তো সবসময় সব জায়গায় প্রয়োজন। সেক্ষেত্রে হচ্ছে দেখা গেছে যে আমাদের ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন ধরনের নাস্তার প্রয়োজন হয়, বিভিন্ন গেস্ট আসে, তাদের একটা খাবারের প্রয়োজন হয় ডেইলি মিটিং গুলো। তারপর আমাদের যে মহিলা বিষয়ক অধিদপ্তর ওই অফিসটায় আমাদের খাবারের প্রয়োজন হয়। এইভাবে আস্তে আস্তে সরকারি অফিসগুলোর সঙ্গে আমি খাবারটা নিয়ে ইনক্লুড হই। এই যে কানেক্টিভিটি, এটা তৈরিতে সাহায্য করেছিল কে? মহিলা বিষয়ক অধিদপ্তর। আচ্ছা, বরাবরই তারা। আমি ইউনিসেফের একটা প্রজেক্টে কাজ করেছি, এপিসি। ওইটা হচ্ছে আমাদের এই 31 ডিসেম্বর শেষ হলো। ওইখানে আমাদের শিশুদের একদম নিরাপদ খাদ্যর যে ইয়াটা, 70 জন শিশুর খাবার আমাদের কিচেন থেকে প্রতিদিন 2 বেলার খাবার গেছে। তো এই কাজটাও আমি মহিলা বিষয়কের মাধ্যমে এসেছে। তো হচ্ছে যখন আমি ওই খাবারগুলো নিয়ে কাজ শুরু করেছি তখন আমি চিন্তা করেছি যে একা সম্ভব না, কিন্তু আমরা কোনো খাবার বাইরে থেকে কিনে বিক্রি করব না, নিজেরাই কেক, পেস্ট্রি সব একদম আমাদের নিজেদের কিচেনে। এবং সব কর্মী, অনেক আইটেম,
খুব লোভনীয় আইটেমগুলো আছে। আপনার হচ্ছে বার্গার, চিকেন রোল, ভেজিটেবল রোল, সিঙ্গারা, সমোসা, তারপরে হচ্ছে পেস্ট্রি আইটেমগুলো। ইভেন আমরা একটা ইয়া করেছি শিশুদের জন্য, এটা শুনলে আপনারা একটু অবাক হবেন। 50 টাকা প্ল্যাটনে একটা ফ্রাইড রাইস এবং একটা চিকেন ফ্রাই। বাহ। 10 টাকা থেকে আমাদের খাবার শুরু, 50 টাকা হাইস্ট। আপনাদের মানে যেটা বলছিলেন যে কিচেন, আপনাদের কি কিচেনেরও কোনো হ্যাঁ, আমরা একটা কিচেন রেস্টুরেন্ট আছে? না, আমরা একটা লাইভ কিচেন করেছি, মাটির কিচেন, মাটির ঘর, মাটির চুলা দিয়ে অনেক বড় একটা জায়গা নিয়ে 4টা চুলা বসানো। একদম হোটেল রেস্টুরেন্টের বাইরে দেখবেন বড় বড় যে চুলাগুলো, ওরকম চুলা। এটা হচ্ছে আমাদের নিজেদের। আর কিছু নারী উদ্যোক্তা আছেন যারা বাসা থেকে বের হয় না, তারা বাসা থেকে খাবারটা আমাকে প্রোভাইড করে। দেখা গেছে আপনি একটা আইটেম দিচ্ছেন 20 পিস, আরেকজন দিল আরেকটা আইটেম 30 পিস। তাদের কাছ থেকে সব খাবারগুলো একদম সকাল সকাল 8টার মধ্যে আমাদের কিচেনে চলে আসে, পৌঁছে দেয়। আমরা রেজিস্টার মেনটেন করি, চলে যাই স্কুলে কলেজে চলে যাই। ওই খাবারগুলোর যে টাকা, খাবার কখনো বাঁচে না। আমরা একদম একটা পরিমাণের মধ্যে মানে আয়ত্ত করে ফেলেছি, এরকম যাবে। ওই খাবারগুলোর টাকা আমরা রাতের বেলা আবার তাদের বুঝিয়ে, সন্ধ্যাবেলা বিকালবেলা বুঝিয়ে দিচ্ছি। মানে একদম মানে প্রতিদিনেরটা হ্যাঁ, প্রতিদিনের ক্যাশ, প্রতিদিন ক্লোজিং। আপনার গল্প থেকে যেটা আসছে যে বিভিন্ন ধরনের নারীরা আপনার সঙ্গে কাজ করছে, এক্ষেত্রে কি স্বামী পরিত্যক্তা বা সমাজে অবহেলিত নারীদের সংখ্যাই বেশি? হ্যাঁ, অবহেলিত নারীদের সংখ্যাই বেশি। সেক্ষেত্রে যে শুধু স্বামী পরিত্যক্তা তা না, এখন দেখবেন যে অনেকে যে রিক্সা চালায়, তার যে মিসেস বাসা বাড়িতে কাজ করে, আবার অনেক হাজবেন্ডরা পছন্দ করে না যে কাজ করুক। তো সেক্ষেত্রে আমি তাকে বলেছি যে আপনি বাসায় বসে হস্তশিল্পের কাজ করেন বা এটা করেন, আপনি তার সঙ্গে শেয়ার করবেন। বলে যে লাইট নিভিয়ে দেয়, একদম সন্ধ্যাবেলায় বাসায় এসে লাইট নিভিয়ে দেয়, বিদ্যুৎ বিল আপনি দিবেন। আমি যখন এই কথা বলি আমাদের তাকিয়ে থাকে, আপা আমি দিব? হ্যাঁ আপনি দিবেন, আপনি টাকা ইনকাম করবেন, আপনি বিদ্যুৎ বিল দিবেন, আপনার হাজবেন্ডকে সাপোর্ট করবেন, দেখবেন সেও আপনাকে সাপোর্ট করছে, কেন করবে না? কথা শুনে তো মনে হচ্ছে যে তারা অনুপ্রাণিত। তখন হচ্ছে সাহস, তখন একটু সাহস পায় যে না ঠিক আছে করতে হবে। আগে লুকিয়ে চুরিয়ে তারপর কাজ করতো, এখন সে ফোকাসে কাজ করছে এবং হাজবেন্ডও সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ, তৈরি হয়েছে। এই যে অর্থনৈতিক দিক থেকে যদি আমি আসলে নারীর সক্ষমতাটা কোথায়, ক্ষমতায়নটা কোথায়? নারী নিজে। একদমই ঠিক আছে, আমি যদি নিজেই অর্থনৈতিক দিক থেকে একটু নিজেকে স্বাবলম্বী না করতে পারি, এবং শুধু এটা না, আমি যেই টাকাটা ইনকাম করব, টাকাটা কিন্তু আমাকে খরচ করার মতো অ্যাবিলিটি থাকতে হবে। এমন হলে হবে না যে আমি লাখ টাকা ইনকাম করছি বাট টাকা আমি দেখছি না, টাকা খরচ করার ক্ষমতা বা স্বাধীনতাটা আমার নেই, তাহলে এটা নারী ক্ষমতায়ন আসছে না। তো সেক্ষেত্রে হচ্ছে ও যদি 5 টাকা ইনকাম করে 5 টাকা থেকে অন্তত 3 টাকা যদি সংসারের পিছনে ব্যয় করে, আর 2 টাকা যদি ও নিজের জন্য ব্যয় করে, তাহলেও কিন্তু হাজবেন্ডেরও কিন্তু অনেকটা সাপোর্ট হচ্ছে। 50% কিন্তু হাজবেন্ডের কমে গেল, এই 50% তাকেই বেয়ার করতে হতো। তো এখন ওই ধরনের হয় না, কিন্তু অনেক অবহেলিত নারী আছে যারা কাজ করে এবং আল্লাহর রহমতে এখন ভালো আছে। এবং আলোকিত মানুষদের একটা বিষয় কি যে তারা যেখানে থাকে আশপাশটা আলোকিত করে ফেলে। এমন একজন আলোকিত মানুষ অবশ্যই আপনি, কারণ আপনার চিন্তা এবং আপনার কাজের ধারা আমাদেরকে সেদিকে ইঙ্গিত করছে। দেশে তো বিভিন্ন জায়গায় খাবারের যে ব্যবস্থা বা নিজস্ব পণ্যগুলো আপনারা সরবরাহ করছেনই, বিদেশেও সরবরাহ করছেন। একটু বিদেশের গল্প শুনি যে কিভাবে সরবরাহ শুরু। এইটা হচ্ছে আমি যখন 18 সালের শেষ দিকে আমার হচ্ছে ননদের রিলেটিভ একজন কানাডা থাকে, সে আসছে বেড়াতে, তো তার পাশে একটা বুটিক শপ ছিল, মানে তার আবার পরিচিত কেউ, সে হচ্ছে আমার কাজগুলো দেখে, প্রোডাক্ট দেখে খুব ভালো লেগেছে তার। বাটিক, ব্লক, হ্যান্ড পেন্টিং এই টাইপের কাজগুলো চলছে। তো হচ্ছে উনি আমাকে বলল যে কিছু প্রোডাক্ট আমাদের ওইখানে দেওয়া যাবে কিনা। তো তখন আমি সাহস পাচ্ছিলাম না, তারপরে আবার ভাবলাম যে এত বড় একটা অপরচুনিটি মিস করা যাবে না। তো আমি বলেছি হ্যাঁ আমরা পারবো। তখন দেখা গেছে যে আমরা কিছু অ্যাপ্লিকের বেডশিট, তারপর শাড়ি, আর বাইরে তো একটু কুর্তি টাইপের জিনিসগুলো বেশি চলে, জিন্সের সঙ্গে পরে উনি আমাকে মাপ বলে দিল যে এইভাবে কিছু কাজ করো, ওইভাবে। আবার বাঙালিদের জন্য 3 পিস শাড়ি, এগুলো করে করে প্রায় 3.5 লক্ষ টাকার প্রোডাক্ট আমরা একবার হচ্ছে ডিএক্সএন এর মাধ্যমে পাঠিয়েছিলাম। তো হচ্ছে ওইবার পাঠানোর পরে আরেক ধাপে নিয়েছিল, তারপরে কোভিড শুরু হয়েছে। ও আচ্ছা। তারপরে হচ্ছে 2বার আমি ওইভাবে মালটা দিয়েছি। এখন পর্যন্ত আমেরিকা, ইতালি, অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে প্রোডাক্ট যাচ্ছে, কিন্তু
সরাসরি ওইভাবে যাচ্ছে না, দেখা যাচ্ছে কারো না কারো মাধ্যমে। একজন ক্লায়েন্ট সারা বছর ভরে দেখা গেছে 20টা ড্রেস নিল, 20টা ড্রেসকে আমার এক জায়গা করে রাখতে হয়েছে, ওনার কেউ আসলে দেন তখন আমি ওটা পাঠিয়ে দিই। এটা পার্সোনালি? হ্যাঁ, এটা পার্সোনালি এবং অনলাইন ভিত্তিক। আচ্ছা আচ্ছা। আর এই যে কোভিড কিন্তু আমাদের অনেক কিছু দিয়েছে, এই যে অনলাইন যে প্ল্যাটফর্মটা, এটা কিন্তু আমাদের জন্য বিশেষ একটা পাওয়া। নিঃসন্দেহে না, উদ্যোক্তা যারা আছে তাদের জন্য অনলাইন প্ল্যাটফর্মটা অনেক বড়, এবং এটা কিন্তু সেই কোভিডের সময় হয়েছিল। হ্যাঁ, আপনারা কি এখন অনলাইনেই তো মনে হয় অনেক অর্ডার? আমাদের অনলাইনে প্রচুর অর্ডার আসে। অনলাইন পেজের নামটা কি আপনাদের? রঙিন সুতা বুটিক শপ। আচ্ছা আচ্ছা। রঙিন সুতা বুটিক শপ, এটা হচ্ছে আমি ইদানিং একটু লাইভও করছি টুকটাক করে, সামনে ঈদ ওই ইয়াতে। আমাদের বেশ অনলাইনেও খুব ভালো, আল্লাহর রহমতে পারফরমেন্স ভালো আমাদের। আর অফলাইন তো আছে, অফলাইন হয়ে একটা সুবিধা কি, যারা স্থানীয় তাদের জন্য বিশেষ এসে দেখে নিতে পারছে। হ্যাঁ, কাস্টমাইজ করছি, প্রোডাক্ট কাস্টমাইজ করছি। সবগুলো কোথায় কোথায়? এটা এখন আমাদের একটা শপে আছে, মেইন ব্রাঞ্চ, এটা ফরিদপুর, আলিপুর, দক্ষিণ আলিপুর। বেশ ভালো সাড়া নিশ্চয়ই পাচ্ছেন। হ্যাঁ, এটা নিয়ে কি ভবিষ্যতে একটু বিস্তৃত পরিসরে ভাবার ইচ্ছা আছে? হ্যাঁ, আমাদের এখন অনেকগুলো প্রোডাক্ট হয়েছে, শুধু হস্তশিল্প মানে হ্যান্ডিক্রাফটের মধ্যেই আমরা সীমাবদ্ধ নয়। আমাদের যেহেতু একটা ফুড আইটেম আছে, আমরা ফ্রোজেন কিছু আইটেম করব, এইভাবে আমরা চিন্তা করেছি যে আউটলেটের পরিধিটা একটু বড় করব। আর আমার ছোটবেলা থেকে খুব স্বপ্ন ছিল, যখন থেকে কাজ শুরু করেছি, যে আড়ং-এর মতো একটা ব্র্যান্ড তৈরি করব। ব্র্যান্ডে মানে ব্র্যান্ড হিসাবে আমি রঙিন সুতাকে দাঁড় করাবো, এই যে একটা স্বপ্ন। তো আমি জানি না কতদূর কি হয়েছে, তবে আমি চেষ্টা করে যাব। নারীর ক্ষমতায়ন বিষয়টি আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি সেটার জন্য কাজ করে যাচ্ছেন। নারীর ক্ষমতায়নে আসলে অনেক রকম বাধা থাকে, অনেক ধরনের চ্যালেঞ্জ থাকে। এ পর্যন্ত কি কি চ্যালেঞ্জ আপনি মোকাবেলা করেছেন এবং একই সাথে চ্যালেঞ্জগুলো উত্তরণে আসলে কি ধরনের পদক্ষেপ নিয়েছেন? আসলে প্রত্যেকটা কাজেই চ্যালেঞ্জ থাকে, প্রত্যেকটা কাজেই চ্যালেঞ্জ থাকে। আমি আজকে সিদ্ধান্ত নিব যে আমি এত পিস প্রোডাক্ট তৈরি করব, এটা আমি সিদ্ধান্ত নিলাম, প্ল্যান করলাম, কাজ করলাম, বাট প্রোডাক্টটা আমার চলছে না, এটা কিন্তু আমার একটা রিস্ক। অবশ্যই। তো হচ্ছে এই যে এটাও কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ। নারী ক্ষমতায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফ্যামিলি, মানে পরিবার থেকে ম্যাক্সিমামকে সাপোর্ট দেয় না। যখন একটা মেয়ে নির্যাতনের সহিংসতায় নিয়ে আসে, তো তখন তাকে আমরা প্রথমে মানসিক দিক থেকে ভেঙে ফেলি, মানসিক দিক থেকে এতটাই ভেঙে ফেলি যে সে উঠে দাঁড়ানোর শক্তিটুকু পায় না। সবচেয়ে বড় বাধাটা আমার পরিবার। পরিবার থেকেই তাকে সবসময় এগিয়ে যাওয়ার জন্য একটা সাপোর্ট দিতে হবে, প্রথমে মানসিক দিক থেকে। মানসিক দিক থেকে যদি একটা সাপোর্ট দেওয়া যায় যে এটা কোনো বিষয় না, আপনারা ফার্স্ট থেকেই বলছিলেন, আপনাদের দুজনের কথাই আমি শুনেছি, খুব ভালো লেগেছে যে সমস্যা থাকবে, কিন্তু এটাকে নেগেটিভলি না নিয়ে আমরা একটু ঘুরিয়ে পজিটিভ দিক থেকে দেখব, তাহলে কিন্তু সমস্যাটা অনেকটাই সমাধান হয়ে যায়। পরিবার থেকে যদি একটা সাপোর্ট পায়, তাহলে একটা মেয়ে অনেক দিক থেকে এগিয়ে যেতে পারে। একটা মেয়েকে পড়াবে না, ফ্যামিলি পড়াবে না, না বিয়ে দিয়ে দিব, এই যে বিয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত, মেয়েটার কাছে একবারও জানতে চায় না যে তুমি কি এটাতে রাজি আছো কিনা, বা তোমার কি মনে হয়। এই যে না জানা, এই যে কথা বলার, যে ফ্যামিলিতে কথা বলার যে একটা অধিকার দেওয়া নারীকে, এটাই আমরা দিই না। এটা যদি একটু দেয়, তাহলে কিন্তু একটা মেয়ে অনেক এগিয়ে যেতে পারে। আমাদের আমি অনেক প্রতিবন্ধকতা ফেস করেছি, দেখা গেছে আমাকে বলেছে ওইখানে যেও না, ওইখানে যাওয়ার দরকার নেই, জায়গাটা ভালো না, সেফ না। কিন্তু আমি দেখছি না জায়গাটা সেফ জোন, আমার কাছে মনে হচ্ছে জায়গাটা সেফ জোন, সেফ। কিন্তু আমার ফ্যামিলির কারো না কারো দৃষ্টিকোণ থেকে জায়গাটা ভালো না, জায়গাটা এই না সে। আমি তো ব্রথেলে যেও কাজ করেছি, ব্রথেল চাইল্ডদের নিয়ে কাজ করেছি। তো হচ্ছে আমি চিন্তা করলাম কেন, ওরা তো মানুষ, ওদেরও তো আশার আলো দেখাতে হবে, ওদেরও শেখাতে হবে যে ওরা কিভাবে এগিয়ে যাবে। একদমই তাই। তো হচ্ছে অনেকভাবে অনেক ধরনের বাধা এসেছে, কিন্তু এটাকে অতিক্রম করেছি। আপনি যেমনটা বলছিলেন যে পরিবার থেকে বাধা আসে, কিন্তু পরিবার কিন্তু আবার সফলতার পিছনে একটা প্রেরণাও হয়, যেটা আপনার হয়েছে। আপনি বারবার বলছিলেন আপনার পরিবারের কথা, যে অনেক সুন্দর একটি পরিবার এবং সহযোগী মনোভাব আপনার পরিবারের সদস্যদের। সেই জায়গা থেকে পরিবারে যে বিষয়গুলো দেখা যায় যে বাল্য বিবাহের ক্ষেত্রে আপনারা যেটা করছেন, যে পুনর্বাসন করছেন তাদেরকে, পুনর্বাসনের আওতায় এনে তাদের কি কোনো রকম প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কর্মক্ষম করে তোলা হচ্ছে? জি,
একটু গল্পটা যারা শুনতে হচ্ছে চাই। অনেকে আছে বাল্যবিবাহ ঘটেছে একটা শিশু জন্ম দেওয়ার পরে হাজবেন্ডের সঙ্গে রিলেশনের ঝামেলা, এটাই কিন্তু বাল্যবিবাহের মানে হবে, কারণটাই তো এটা হবে যে বাল্যবিবাহের ফলে যা হয়, একটা কম বয়সী মেয়েকে বিয়ে দিয়েছে যে নিজেই নিজের যত্ন জানে না, নিজেই নিজেকে জানে না যে কিভাবে আমি সামনের পথ এগিয়ে যাব, ওই টাইমটা দেখা গেছে তাকে বিয়ে দিয়েছে এবং তার খুব ওই শৈশব থেকে মানে কৈশোরকালীন সময় তার কোলে আর একটা শিশু চলে এসেছে। 2-3 বছর গিয়েছে স্বামীর সঙ্গে, তারপর ডিস্টেন্স, কোনো না কোনো জটিলতা তৈরি হয়েছে। তখন ওই শিশু নিয়ে যখন ফেরত এসেছে তখন দেখা গেছে সে আর একটা বড় ধাক্কা, ফ্যামিলি থেকে এটা সেটা। তখন তাকে নিয়ে আমি বলেছি যে তুমি তোমার শিশুটাকে মায়ের কাছে রাখো, তুমি আসো, মানে একদম একটা সুন্দরভাবে প্রশিক্ষণ নাও, দিয়ে তারপরে কাজ দিয়েছি যে কাজ করো, কাজ করো। কাজের মধ্যে থাকলে কিন্তু দেখবেন যে অনেক ধরনের চিন্তা ভাবনা দূর হয়ে যায়, নেগেটিভ কোনো কিছু থাকেই না ব্যস্ততার মধ্যে। তো হচ্ছে দেখা গেছে যে ওইভাবে তারা অনেকে কাজ করছে, অনেকে কাজ করছে। এবং এগুলো কি বিনামূল্যেই করতেন? হ্যাঁ, বিনামূল্যে হয়েছে, আচ্ছা, ম্যাক্সিমামই বিনামূল্যে। আর আমরা অবশ্যই পেইড কোর্স করাই, কিন্তু এটা 15 দিনের শর্ট। ধরেন যে চাকরিজীবী সময় পায় না, কিন্তু তার খুব ইচ্ছা যে আমি একটা দর্জি প্রশিক্ষণ নিব বা আমি একটা ব্লগ বাটিক প্রশিক্ষণ নিব, সেই ক্ষেত্রে আমাদের পেইড কোর্স, কারণ ট্রেনারদেরও তো একটা স্যালারি ব্যাপার থাকে এইভাবে। আমরা যতদূর জানি যে আপনি বর্তমান সময়ে আপনার সহযোগী নারীদেরকে নিয়ে 3টি ক্যাফেটেরিয়া চালাচ্ছেন। জি, একটু গল্পটা শুনি যে কোথায় কোথায় এই ক্যাফেটেরিয়া। এটা হচ্ছে আমাদের সাজেদা কবিরউদ্দিন পৌর বালিকা বিদ্যালয় আর একটা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যেটা আমার স্কুল ছিল, এবং সরকারি রাজেন্দ্র কলেজ, এই 3টা জায়গায়। এবং রাজেন্দ্র কলেজের যে ক্যাফেটেরিয়াটা, এটা বিশাল একটা ক্যাফেটেরিয়া, খুব ভালো লাগে ঢুকলেই, বিশাল একটা রুম বলতে চারপাশে একদম ফাঁকা, মানে মধুর ক্যান্টিনের মতো অনেকটা, খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে। এটাকে খুব পেন্টেন্ট হালকা ভাবে করেছি, স্টুডেন্টরাই কাজ করে দিয়েছে। দেখেন এখানে কিন্তু আমার যে অনেক খরচ খরচা কিছুই না, ওরাই বলছে যে আপু আমরা কাজ করব, আমরা রং করব, আমাদের কলেজ থেকে মানে টেন্ডারের মাধ্যমে নেওয়া হয়েছিল? না, এটা হচ্ছে আমাদের কলেজ থেকে, হ্যাঁ ওই ধরনেরই একটা প্রক্রিয়া। স্কুলেও তাই, স্কুলেও আমি ওইভাবে করে গুছিয়ে নিয়েছি। এবং ওই বাইরের খাবার শিশুদের স্বাস্থ্যের জন্য তো ঝুঁকিপূর্ণ, ওইটা তো আসলে ওদের জন্য না। তো এখন সবাই খুব স্যাটিসফাই আমাদের এই কাজগুলো নিয়ে। 3টা স্কুল এবং কলেজের সম্পূর্ণ খাবার, প্রতিদিনের খাবারটাই আপনারা বিতরণ করছেন? বাহ, তৈরি করা হচ্ছে একদম আমাদের কিচেন থেকে, এবং কর্মীদের মানে যারা আছে তাদের উদ্যোক্তারা আছে যুক্ত, উদ্যোক্তারাও তৈরি করে দিচ্ছে। প্রতিদিন কত শতাধিক খাবার আপনারা তৈরি করে থাকেন? আমি বলি, যদি আপনি গড়ে ধরেন যে 35 থেকে 40 হাজার টাকার খাবার বিক্রি হয়, তো হচ্ছে যদি 40 হাজার টাকার খাবার 10 টাকা 20 টাকার আইটেম বিক্রি হয়, তাহলে কি পরিমাণ খাবার লাগে? কোয়ান্টিটিটা হিউজ, অনেক অনেক দারুণ দারুণ। আসলে এজন্যই হয়তো বলা হয় জেরিন যে নারী রাধে সে চুলো বাঁধে। আমাদের আজকের অতিথিও কিন্তু এমনই, প্রমাণ হলো। সত্যি তাই। কাজ করতে করতে মানুষের মনে একটা সময় আসে যে কাজের স্বীকৃতি, সেই জায়গা থেকেও কিন্তু আপনি বেশ খানিকটা এগিয়ে, আপনি অনেক রকমের স্বীকৃতি পেয়েছেন। একটু স্বীকৃতিগুলো নিয়ে শুনি, কি কি পুরস্কার পেয়েছেন? জি, আমি 2020 সালে জয়িতা অ্যাওয়ার্ড পেয়েছি। এটা আমাদের উপজেলা এবং জেলা পর্যায়ে, এবং বিভাগীয় পর্যায়ে আমি রানার্স আপ হয়েছি। কি ক্যাটাগরিতে ছিল? এটা হচ্ছে অর্থনৈতিক ক্যাটাগরিতে। এবং আমাদের যে সমাজে যে মানে আমাদের যে অবস্থান, আমাদের তো অবস্থান একদিনে আমরা তৈরি করতে পারি না, একটু 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 করে করি। তো যখন কেউ আমাদের ওইটা একটা স্বীকৃতি দেয়, তখন আমাদের বহুগুণ স্বপ্ন দেখায়, আরো সহায়তা করে বলা যায়, যে আমাদের মানে তখন দায়িত্ববোধের জায়গাটা আরো বেড়ে যায়, যে এখন আরেকটু কাজ করো, আরো অনেক বাকি। এটা কিন্তু দারুণ বললেন। প্রত্যেকটা অ্যাওয়ার্ড আমরা পাই, খুশি হই, কিন্তু একটা সূক্ষ্ম জিনিস রয়েছে, সেটা হচ্ছে দায়বদ্ধতা, দায়িত্বশীলতা আরো অনেক বাড়িয়ে দেয়। একটু শুনতে চাই যে কি কারণে অর্থনৈতিক ক্যাটাগরিতে বা কিভাবে? এটা হচ্ছে আমি নিজে একজন নারী, স্বাবলম্বী হয়েছি, এবং আমার সঙ্গে যে প্রায় 2 শতাধিক নারী, এরাও তো স্বাবলম্বী হচ্ছে একদম। তো হচ্ছে এই যে অর্থনৈতিক চাকাকে আমরা গতিশীল করছি, সচল করলাম। ওরা তো বাসায় যদি বসেই থাকতো, তো হচ্ছে ওদের নিচেদেরও তো একটা অর্থনৈতিক যে সাপোর্টটা, এটাও হইতো না, পারিবারিক সামাজিক
দেশেরও ঘুরতো না। এই যে চক্রাকারে যে আমরা এই অর্থনীতির সঙ্গে সংযুক্ত বা সম্পৃক্ত হয়েছি, এই কারণেই হচ্ছে আমাকে অর্থনৈতিক ক্যাটাগরিতে দেওয়া হয়েছে। তাছাড়া সামাজিক উন্নয়নের দিক থেকে তো আমরা অনেক কাজ করি, প্রত্যেকটা কাজই তো সমাজের উন্নয়নে ভূমিকা রাখছে, কিন্তু অর্থনৈতিক ক্যাটাগরিতে আমাকে একটু সামাজিক কাজগুলো একটু শুনি যে কি কি ধরনের সামাজিক কাজ সামাজিক কাজের মধ্যে দেখেন আমরা হচ্ছে একদম পরিবেশ নিয়ে যে বৃক্ষরোপণ অভিযান যেটাকে বলে, একদম ওইটা থেকে শুরু করি। যে তারপরে ছিন্নমূল যে শিশুরা আছে ওদের শিক্ষা খাতে অনেকে ভর্তি করতে পারে না, সেক্ষেত্রে আমরা অনেক সময় হাত বাড়িয়ে দিই। তারপর হচ্ছে যে নারীরা আমার সঙ্গে কাজ করে এদের তো আমি সারা বছর কোনো বোনাস দিই না, বেতনই তাদের প্রোডাকশনের উপরে তারা বেতনটা নিয়ে যায়। কিন্তু বছরের শুরুতে যখন তাদের বই কেনার টাকা প্রয়োজন হয় তখন আমি তাদেরকে আমাদের লভ্যাংশ থেকে একটা পার্সেন্টেজ ওই বই কেনার জন্য দিই। এটা আমরা ঈদের জামা কাপড়ের জন্য আমি টাকা দিতে পারি না, কিন্তু দেয়া হয় যখন প্রয়োজন মনে হয় যে এখন দিতে হবে, দিই ওইভাবে। ওদের কারো একটা মানে চিকিৎসা খাতে লাগবে, চিকিৎসা খাতে দৌড়ে আসে যে ম্যাডাম এটা লাগবে, তখন দিই। আর এছাড়া যে উঠোন বৈঠকের মাধ্যমে যে অ্যাওয়ারনেস তৈরি করি, এটাও কিন্তু আমাদের একটা সমাজের ভূমিকা। তারপরে হচ্ছে যে নারীদের এই যে কন্যা শিশুদের যে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষা, এই ব্যাপারে কিন্তু আমি গত বছর 4টা শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 1200-1400 প্যাকেট স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেছি। আচ্ছা, সম্পূর্ণ নিজ উদ্যোগে? হ্যাঁ, আমাদের নিজ উদ্যোগে। কারণ এই যে আমাদের রঙিন সুতা থেকে যে একটা প্রফিট আসে, এটা থেকেই আমরা এই কাজগুলো করে যাচ্ছি। এইটাই সাংগঠনিক কাজ। আমরা কিন্তু অনেকে ডোনেশন চাই যে আমাদেরকে মানে আমরা এই কাজটা করব, আপনারা আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে পারেন কিনা। কিন্তু আমি কখনো কারো কাছে ওইভাবে যাই নাই যে আমার এখানে এই কাজটা করব, আমাকে হেল্প করেন। আমি যতটুকু নিজে পেরেছি আমাদের সাংগঠনিকভাবে ওইটুকুই আমি চেষ্টা করেছি। বারবারই সাংগঠনিক কথাটা আসছিল বা সাংগঠনিক শব্দটা আমাদের কানে আসছিল। সাংগঠনিক কাজগুলোর ক্ষেত্রে যেটি হয় যে 10-এর লাঠি 1-এর বোঝা, এরকম একটা বিষয় হয়। 10 জন মানুষকে সাথে নিয়ে সামনে এগিয়ে সাংগঠনিক কাজ করা, এটা তো আপনি করছেনই। কারা আসলে অ্যাক্টিভভাবে কাজ করছে আপনার সাথে একটু শুনি। আমার কর্মীরা, সবাই আমার কর্মীরা যারা আমার সঙ্গে আছেন ম্যাক্সিমামই আমার মতোই চেষ্টা করে, বিশেষভাবে কাউকে মনে করতে চান? চেষ্টা করে। বয়স সীমার ব্যাপারটাও একটু জানতে চাচ্ছিলাম। বয়স সীমা কোনো নির্ধারিত বয়স নেই, কারণ যে স্টুডেন্ট ক্লাস 9-এ বা 10-এ পড়ে সেও আমার সঙ্গে সম্পৃক্ত আছে, আবার যার বয়স 52, 54, 58 বছর সেও আমার সঙ্গে আছে। সবাই আমার মানে একদম সবচেয়ে বেশি বয়স্ক একজন নারী আমার সঙ্গে কাজ করে, ওনার বয়স সম্ভবত 66 বছর। আচ্ছা। আর আমার সবচেয়ে বড় যে মানে গাইডলাইন দিচ্ছে আমার মা, তার তো 70-এর কোঠা ছুঁই ছুঁই, সে এখনো আমার কর্মীদের ট্রেন আপ করে, এই তোমার এই কাজটা এখানে ভালো হচ্ছে না, ওইটা এত কিছু তো আমি দেখতে পারি না, সবটাই মা দেখেন। মা অনেকটা সময় দেয় রিটায়ারমেন্টে যাওয়ার পরে, হ্যাঁ প্রচুর সময় দেয়। তারপর আমার ফ্যামিলির যারা অন্যান্য সদস্য আছে, আমার ভাইয়ের বউরা তো এসে এতটা কাজে দক্ষ হয়ে গেছে যে আমার চেয়ে এখন ওরা বেশি ভালো পারে, এরকম। প্রতিবেশীরাও সবাই খুব মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির লোকজন মোটামুটি সবাই। আপনি বলছিলেন যে বিভিন্ন বয়সী নারীদেরকেই সম্পৃক্ত করছেন কাজে। স্কুল কলেজের নারীরাও কি আছে যারা কাজ করছে? ওরা স্কুলের নিজের পকেট খরচ চালায় কাজ করে। ওরা আসলে কি ধরনের কাজ করে থাকে? ওরা ম্যাক্সিমামে দেখা যায় রুমাল সেলাই, ফতোয়ার ফুল, ছোট কাজগুলো ওরা করে। একটু চুড়ি বানানো, তারপরে হচ্ছে গহনা তৈরি সুই সুতা দিয়ে, এই কাজগুলো ওরা করে। বেশ কর্মময় জীবন জেরিন, এবং আপনার কাছে এখন জানতে চাই যে এই যে জীবনের এত চড়াই উতরাই পার হয়ে মাকে সাথে নিয়ে এ পর্যন্ত এসে আপনি সফলভাবে কাজ করছেন এবং অনেকগুলো মানুষকে পথ দেখাচ্ছেন, এটা আপনার কাছে কেমন লাগে এবং একই সাথে আপনার মা বিষয়টি কিভাবে দেখে? আসলে আমার কাছে মাঝে মাঝে মানে এত ব্যস্ততা, আমি মাঝে মাঝে রাত 2টায় ঘুমাই, সকাল 6টায় উঠি, ঠিকঠাক মতো ঘুমও হয় না। আর কাজ যদি বেশি থাকে তখন এমনি ঘুম আসে না, ওইটা মানে মাথায় একটা টেনশন কাজ করে। মাঝে মাঝে মনে হয় এগুলা থেকে একটু রিলিফ পাইলে ভালো হতো, একটু কোথাও যায় 5 দিন থেকে আসতাম, এত চাপ ভালো লাগতেছে না। কিন্তু আসলে এটা কখনোই সম্ভব না। আর হচ্ছে অনেক ভালো লাগার জায়গা, এটা একটা খুব ভালো লাগার জায়গা। যখন কেউ এসে মানে তার কষ্টের কথা বলে আর আমি তাকে 2টা কথা বলি একটু শান্তি দিতে পারি, তখন আমার নিজের কাছে অনেক শান্তি লাগে। এবং একই সাথে মা এসে যখন মাথায় হাত বুলায় বা মাথায় হাত দিয়ে বলে যে তুই এই কাজটা ভালো করছিস, কেমন লাগে? খুব ভালো লাগে। সে সব সময়, আজকে আমি এখানে এসেছি, আজকে আমার কিচেনে অনেক অর্ডার আছে, খাবারের অর্ডার, যেগুলো সব মা হ্যান্ডেল করছে।
মা হ্যান্ডেল করছে, আরো ওরা আছে যারা, সবাই খুব হেল্পফুল। রঙিন সুতো এবং রঙিন সুতোর আমার সাথে খাবারের সংশ্লিষ্ট উদ্যোগের নাম হচ্ছে রসনা বিলাস। রসনা বিলাস, হ্যাঁ। আচ্ছা। আপনার রঙিন সুতো, রসনা বিলাস এবং এই সংস্থার সাথে যারা জড়িত আছে তাদেরকে নিয়ে আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আসলে আমার অনেক ধরনের পরিকল্পনা রয়েছে। প্রথমত হচ্ছে যারা দীর্ঘদিন একটা জায়গায় কাজ করে, তাদের দিন শেষে একটা এজের পরে দেখা যাবে আর কাজ করতে ইচ্ছা করবে না, তখন তারা কি করবে। আমি খুব মানে ভালোভাবে চিন্তা করলাম যে এদেরকে আমি সঞ্চয়মুখী করব, মানে আমাদের সংগঠনের মাধ্যমে। ওরা যদি কিছু সঞ্চয় এখানে সংরক্ষণ করে, তার সঙ্গে আমরা কিছু অ্যাড করে দিন শেষে আমরা তার হাতে একটা কিছু বুঝিয়ে দিতে পারবো যে এই টাকাটা আপনি রাখেন, এই টাকাটা দিয়ে আপনি। দারুণ। এইভাবে একটা চিন্তা পরিকল্পনা আমি খুব সুদূর প্রসারী পরিকল্পনা বলা যায়। কিন্তু এটা অনেক বড় একটা ব্যাপার, এটা খুব সময় লাগে, আরেকটু সময় লাগবে। কিন্তু আমাদের শুভকামনা থাকলো। আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও, ধন্যবাদ রাঙা সকালকে আমাকে এখানে এসে কথা বলার মতো সুযোগ দেওয়ার জন্য।